যে ক্লাস 9 তোমাদের সালোক সংশ্লেষের পর এর পরের যে চ্যাপ্টার আছে খনিজ পুষ্টি অর্থাৎ মিনারেলসের চ্যাপ্টার, এটা তোমাদের দুদিনে আমি শেষ করব। ফার্স্ট পার্টটা আমরা দেখবো বাষ্পমোচন পর্যন্ত, তারপর উদ্ভিদের পরিবহন কীভাবে হয় সেটা দেখব। আর এই চ্যাপ্টার থেকে যে সকল প্রশ্ন তোমাদেরকে রেডি করতে হবে সেই সকল প্রশ্নগুলো আমি পরে আমি আপলোড করে দিচ্ছি, তোমরা পেয়ে যাবে। সেগুলো ধরে তোমরা চ্যাপ্টারটা রেডি করো। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট, যেটা হচ্ছে যে খনিজ পুষ্টি বলতে কোন সকল পদার্থদেরকে আমরা বুঝি, বা খনিজ পুষ্টিটা কি না উদ্ভিদের বৃদ্ধির জন্য এবং তাদের যাবতীয় শারীরবৃত্তীয় কার্যকলাপের জন্য কিছু মৌলের প্রয়োজন হয়, যে মৌলগুলি অত্যন্ত প্রয়োজনীয় এবং যে মৌলগুলোর অভাবে বা যে মৌলগুলোর অনুপস্থিতিতে অন্য মৌল তাদের স্থান নিতে পারে না, এবং যে মৌলগুলোর অভাব দেখা দিলে তাদের রোগ দেখা যায়। তা সেই সকল পদার্থগুলোকেই আমরা খনিজ বলে থাকি বা উদ্ভিদের প্রয়োজনীয় খনিজ, এবং যার জন্যই উদ্ভিদের খনিজ পুষ্টিও ব্যাহত হয়। তাই খনিজ পুষ্টি বলতে গেলে আমাদেরকে ফার্স্ট যেটা বলতে হবে যে কিছু খনিজ পদার্থ আছে যাদের উদ্ভিদের একদম অত্যন্ত প্রয়োজনীয়, যাদেরকে বলা হচ্ছে অত্যাবশ্যক বা অপরিহার্য খনিজ পদার্থ, আর যেগুলো খনিজ পুষ্টির জন্য অত্যাবশ্যক নয় কিন্তু প্রয়োজন সেগুলোকে বলা হচ্ছে অনাবশ্যক খনিজ পদার্থ। তাই অপরিহার্য খনিজ পদার্থের ভূমিকাগুলো কি সেগুলো নিয়ে যদি আমরা কথা বলি, তা এর জন্য বিজ্ঞানী আর্নান আর স্টাউট একটা কথা বলেছিলেন 1939 খ্রিস্টাব্দে, যে তিনি তারা দেখান যে এই সকল মৌলগুলো তাদের অঙ্গজ দেহ গঠন বা দেহ গঠনে সাহায্য করে, তাদের কথা উল্লেখ করেন, এবং যেগুলো বলতে যে বলেন যে জননচক্র বা তাদের বৃদ্ধি ব্যাহত হয় এগুলোর জন্য, আর উদ্ভিদের অভাবজনিত লক্ষণ দূরীভূত হয় এই সকল খনিজ মৌলের উপস্থিতিতে, এবং অন্য কোনো মৌলের বিকল্প হতে পারে না। উদ্ভিদ বিপাকীয় মৌলের সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে, এবং বিভিন্ন ধরনের উৎসেচক এবং দেহের সাংগঠনিক কার্যকরী অনুসংশ্লেষ ইত্যাদি ব্যাহত হয় এর জন্য। তা এটা বলতে গেলে আমাদেরকে ফার্স্ট দুটো ভাগে ভাগ করতে হয় খনিজ মৌল দেখে। একটা হচ্ছে অপরিহার্য বা অত্যাবশ্যক, অত্যাবশ্যক খনিজ মৌল, আর একটা হচ্ছে অপরিহার্য বা অত্যাবশ্যক। কাদেরকে বলবো আমরা? যে সকল খনিজ মৌল উদ্ভিদের পুষ্টির জন্য 1 থেকে 10 মিলিগ্রাম, এক কথা বলা যেতে পারে প্রতি গ্রাম শুষ্ক ওজনের প্রয়োজন, সেই সকল খনিজ মৌলদেরকে বলা হচ্ছে অত্যাবশ্যক বা অপরিহার্য খনিজ মৌল। আর যে সকল খনিজ মৌলগুলো উদ্ভিদের পুষ্টির জন্য 0.1 মিলিগ্রাম প্রতি গ্রাম দেহ শুষ্ক ওজনের জন্য প্রয়োজন, তাদেরকে বলা হচ্ছে অপরিহার্য খনিজ মৌল। তা সাধারণত এইগুলো কোন কোন খনিজ মৌলগুলো পড়ে এদের মধ্যে সেগুলো আমি একটু বলে নিই। অপরিহার্য অত্যাবশ্যক খনিজ মৌলের মধ্যে পড়ে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই চারটে প্রধান, অক্সিজেন আর নাইট্রোজেন। এছাড়া ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ফসফরাস, ক্যালসিয়াম, সোডিয়াম, ঠিক আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের লোহা। তা এইগুলো হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয়, যেটা উদ্ভিদের পুষ্টির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আর ফসফরাস, সালফার, এগুলো হচ্ছে উদ্ভিদের পুষ্টির জন্য অত্যন্ত প্রয়োজন। আর কিছু কিছু মৌল আছে যেগুলো উদ্ভিদের পুষ্টির জন্য অতটা প্রয়োজন নয়, সেগুলোকে বলা হচ্ছে অপরিহার্য। যেমন এদের মধ্যে কে কে পড়ে না তোমাদের ক্লোরিন, ম্যাঙ্গানিজ, বোরন আর জিঙ্ক। তাহলে ক্লোরিন, ম্যাঙ্গানিজ, বোরন আর জিঙ্ক, এই কটা হচ্ছে অপরিহার্য খনিজ মৌলের মধ্যে পড়ে। তা এখানে কিছু বৈশিষ্ট্য যদি বলা হয় উদ্ভিদদের, মানে এই খনিজ মৌলদের, যে তাদের তো বৈশিষ্ট্য সংজ্ঞা বলতে যে আমি বললাম যে 1 থেকে 10 মিলিগ্রাম প্রতি দেহ ওজনের প্রয়োজন, এবং যাদের অভাবে উদ্ভিদের বিভিন্ন প্রকার রোগ লক্ষণ দেখা যায় এবং উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়।
কিন্তু অপরিহার্য খনিজ মৌলগুলো উদ্ভিদের 0.1 মিলিগ্রাম প্রতি গ্রামের প্রয়োজন, কিন্তু এদের অভাবে সাধারণত উদ্ভিদদের মিনারেল টক্সিসিটি দেখা যায়। মানে যদি এগুলো বেশি পরিমাণে উদ্ভিদ গ্রহণ করে তাহলে আবার কি হবে না, উদ্ভিদদের বিষক্রিয়ার সৃষ্টি করে। তা সাধারণত অত্যাবশ্যক খনিজ মৌলগুলো এই ধরনের বিষক্রিয়ার সৃষ্টি করে না, কিন্তু অপরিহার্য খনিজ মৌলগুলো কিন্তু উদ্ভিদদের বিষক্রিয়ার সৃষ্টি করে থাকে। তা এইখানে এই কথা বলতে গেলে উদ্ভিদের খনিজ মৌল নিয়ে তোমাদের একটা পরীক্ষা আছে, দেখবে ডান দিকে, বইটার ডান দিকে, যে সেখানে একটা কথা বলা হয়েছে, নব দ্রবণের কথা বলা হয়েছে। অ্যাকচুয়ালি নব দ্রবণ প্রস্তুত করা হয়েছে, বিজ্ঞানী নব এটা করেছিলেন, একটা দ্রবণ প্রস্তুত করেছিলেন, যে দ্রবণটাকে বলা হয় মিডিয়াম কালচার, অর্থাৎ যেখানে কৃত্রিমভাবে এই দ্রবণে উদ্ভিদদের বৃদ্ধি ব্যাহত হয় না। ঠিক আছে, এই কৃত্রিম দ্রবণে যদি উদ্ভিদদেরকে চাষ করা হয়, তাই এটাকে যে চাষ পদ্ধতি, এটাকে বলা হচ্ছে তোমাদের হাইড্রোপনিক্স, অর্থাৎ একটা উদ্ভিদকে মাটি ছাড়া চাষ করার পদ্ধতি, যেখানে অনলি জলের মধ্যে এই ধরনের খনিজ লবণগুলোকে দিয়ে উদ্ভিদদেরকে চাষ করা হয়। এই ধরনের হর্টিকালচারে এখন বিশেষ করে হাইড্রোপনিক্স, অ্যারোপনিক্স এইসবের চাষ করা হচ্ছে। অ্যারোপনিক্স মানে শুধু উদ্ভিদগুলো থাকবে, তা উদ্ভিদের মূলগুলোতে শুধু কি করা হয়, সেখানেতে এই খনিজ পুষ্টিগুলোকে বা মৌলগুলোকে দ্রবণটাকে নিয়ে স্প্রে করা হয়, ফলে উদ্ভিদদের বৃদ্ধি ব্যাহত হয় না। আর কিছু কিছু ক্ষেত্রে করা হয় কি, এদিকে জলের মধ্যে রাখা হয়, এই জলের মধ্যে এই ধরনের খনিজ মৌলগুলো দেওয়া হয়। এখানে একটা পরীক্ষা করা হয়েছে এই ধরনের খনিজ মৌলগুলোকে দিয়ে, যেখানে কি করা হয় না, একটা উদ্ভিদের দ্রবণের মধ্যে, নব দ্রবণের মধ্যে সাধারণত যে সকল উপাদানগুলো তোমাদের দেওয়া হয়, যার মধ্যে রয়েছে পটাশিয়াম নাইট্রেট, ঠিক আছে, তারপর ক্যালসিয়াম নাইট্রেট, তারপর হচ্ছে পটাশিয়াম হাইড্রোফসফেট, তারপর হচ্ছে ফেরাস ফসফেট, ম্যাগনেসিয়াম সালফেট, এই সকল দ্রবণ মিশিয়ে সাধারণত খনিজ মৌলগুলো দেওয়া হয়। এটা করার জন্য দেখবে তোমাদের এখানে একটা পাত্র দিয়ে পরীক্ষা করা হয়েছে, যে একটা পাত্র নেওয়া হয়েছে, যে পাত্রের মধ্যে নব দ্রবণের সমস্ত লবণগুলোকে দেওয়া হয়েছে, দিয়ে তাতে একটা গাছ লাগানো হয়েছে। পাশের দ্রবণে কি হয়েছে, তাদের থেকে একটাকে মাইনাস করা হয়েছে, তার পাশের বিকারে আরেকটা মাইনাস করা হয়েছে, মানে বাদ দেওয়া হয়েছে, তো দিয়ে লাস্টের বিকারটাতে নেওয়া হয়েছে শুধু পাতিত জল। তো পাতিত জল নিয়ে তাতে একটা গাছ লাগানো হয়েছে, সব গাছগুলোকে একসাথে লাগানো হয়েছে, দিয়ে দেখা হয়েছে কোন পাত্রটার বৃদ্ধি ঠিকঠাক হচ্ছে। যদি দেখা যায় যে নব দ্রবণের মধ্যে মিশ্রিত যে সকল লবণগুলো রয়েছে, অর্থাৎ যে লবণগুলোর মধ্যে সবকটাই উদ্ভিদের অত্যাবশ্যকীয় মৌল আছে, সেক্ষেত্রে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হচ্ছে না। যদি একটা করে কমতে থাকে, তাহলে দেখবো আমরা সেক্ষেত্রে উদ্ভিদের মানে বৃদ্ধি ব্যাহত হচ্ছে বা বিভিন্ন রোগাক্রান্ত হয়ে পড়ছে। তা এই ধরনের পাত্র নিয়ে যে পরীক্ষাটা করা হয়েছে, তা সেখানে দেখানো হয়েছে যে উদ্ভিদটা কীভাবে মৌলের অভাবে বৃদ্ধি তাদের ব্যাহত হচ্ছে বা বিভিন্ন রোগাক্রান্ত হয়ে পড়ছে। তা যাই হোক, তা এই ধরনের তোমাদের হাইড্রোপনিক্স কি তো বললাম, অর্থাৎ মাটি ছাড়া চাষ করার পদ্ধতি, এক কথাতে সেটা কি বলা হচ্ছে হাইড্রোপনিক্স। আর অ্যারোপনিক্স হচ্ছে এরই আর একটা পদ্ধতি, যেখানে তোমার জলেও রাখা হয় না, শুধু কেবলমাত্র উদ্ভিদের মূলগুলোতে তোমার এই নব দ্রবণ স্প্রে করা হয়। তা যাই হোক, এই ধরনের খনিজ মৌলগুলো উদ্ভিদদের কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমরা বইতে পরপর আছে দেখবে, যদিও এগুলো ইন্ডিভিজুয়াল করার দরকার নেই, তোমরা একসাথে করে নিতে পারো, কারণ তোমাদের অত ডিটেলস নেই এটা। তা যাই হোক, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এটা তো শর্করা জাতীয় খাদ্য উৎপাদনের জন্য সালোক সংশ্লেষ তো পড়িয়ে এলে সেখানে বুঝতেই পারছো যে এই চারটে প্রধান প্রয়োজন। এছাড়া ম্যাগনেসিয়াম হচ্ছে উদ্ভিদের ক্লোরোফিল গঠনের জন্য প্রধান প্রয়োজন। এছাড়া বিভিন্ন যে সকল আছে সক্রিয় আয়ন শোষণ বা নিষ্ক্রিয় আয়ন শোষণ, এক্ষেত্রে তো বিভিন্ন ধরনের আয়নের প্রয়োজন হয়, তাদের বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা এক কথা বলতে গেলে একটা উদ্ভিদের কোষের মধ্যে যে প্রোটোপ্লাজম থাকে, তো সেই প্রোটোপ্লাজমীয় উপাদান গঠনে এই ধরনের মৌলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি। তা এইগুলো কিন্তু উদ্ভিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া আর কি রয়েছে না, আমাদের উৎসেচকের ক্রিয়া, যেমন বিভিন্ন ধরনের হেক্সোকাইনেজ, ঠিক আছে, ম্যাগনেসিয়াম হেক্সোকাইনেজ কোফ্যাক্টর হিসেবে কাজ করে, তাহলে বিভিন্ন উৎসেচকের কোফ্যাক্টর রূপে এই সকল মৌলগুলো কাজ করে থাকে। জারণ বিজারণ ক্রিয়া অংশগ্রহণ করা, অর্থাৎ প্লাস্টোসায়ানিন ইলেকট্রন পরিবহনের সময় আমাদের আবর্তকার, অনাবর্তকার, ফটোফসফোরাইলেশন, সালোক সংশ্লেষের সময় যখন বলা হয়েছে, সেখানেতে কোন মৌলগুলো কিভাবে তারা আমাদের উদ্ভিদদের এই আয়ন পরিবহনে সাহায্য করে সেগুলো আমরা দেখেছি। অভিশ্রবণ বিভব, অর্থাৎ পটাশিয়াম আর এখানেতে বিশেষ করে সোডিয়াম এবং ক্লোরিন, বিশেষ করে ক্লোরিন আর পটাশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অভিশ্রবণ প্রক্রিয়া। এছাড়া বাফার ক্রিয়া নিয়ন্ত্রণ, অর্থাৎ উদ্ভিদের দেহে পিএইচ মাত্রা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এর লবণের গাঢ়ত্ব বেড়ে গেলে ক্ষারীয় হয়ে যাওয়া বা কমে গেলে অ্যাসিডিক হয়ে যাওয়া। সমতা বিধান উদ্ভিদের ক্ষেত্রে, অর্থাৎ ধাতুর
ক্ষতিকারক প্রভাব থেকে বা মিনারেল টক্সিসিটি থেকে রক্ষা করে উদ্ভিদদেরকে। ক্লোরোফিল সংশ্লেষে সাহায্য করে ম্যাগনেসিয়াম, আমরা জানি। অর্থাৎ ম্যাগনেসিয়াম না থাকলে উদ্ভিদের ক্লোরোফিল গঠন ঠিকঠাক হবে না, অর্থাৎ ম্যাগনেসিয়াম বিহীন ক্লোরোফিল হবে, যেটাকে আমরা ফিওফাইটিন বলে থাকি। তাহলে ম্যাগনেসিয়াম বিহীন ক্লোরোফিল যেটা কিন্তু সালোক সংশ্লেষের জন্য কাজ করতে পারে না। তাই এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তো যাই হোক, আমরা মিনারেলস নিয়ে বা যে কথাগুলো জানলাম, অত্যাবশ্যক এবং অনাবশ্যক মৌলগুলো বা স্বল্পমাত্রিক মৌল উপাদান, অতিমাত্রিক মৌল উপাদান, তাদের বৈশিষ্ট্য গুরুত্ব ভালো করে পড়ে নেবে। নেক্সট আমরা চলে যাব বাষ্পমোচন। অর্থাৎ আমরা উদ্ভিদের ক্ষেত্রে দিনের বেলায় যে সকল পত্ররন্ধ্র যখন খোলা থাকে, অর্থাৎ যখন তাদের সালোক সংশ্লেষ ঘটে, তখন তাদেরকে কি হয় না, গ্যাসীয় আদান প্রদান করতে হয় পত্ররন্ধ্রের মাধ্যমে। এই পত্ররন্ধ্রের মাধ্যমে যখন তারা গ্যাসীয় আদান প্রদান করে, তখন কিন্তু দেহে অতিরিক্ত জল এই পত্ররন্ধ্রের মাধ্যমে বেরিয়ে যায়। তাই যখন পত্ররন্ধ্র এইভাবে খোলা থাকে, পত্ররন্ধ্রের মাধ্যমে H2O বাষ্পাকারে বেরিয়ে যায় এবং এখান থেকে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের আদান প্রদান ঘটে। এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানের সাথে সাথে কিন্তু জলীয় বাষ্প আকারে জল কিন্তু দেহের বাইরে বেরিয়ে যায়। তাই এই জলীয় বাষ্প যদি বেরিয়ে না যায়, তাহলে কিন্তু উদ্ভিদের মূল দ্বারা আবার নতুন জল গ্রহণ হবে না। যে কারণে বাষ্পমোচন হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এবং দিনের বেলা এটা ঘটে থাকে, যেটা পত্ররন্ধ্র যখন ওপেন থাকে, অর্থাৎ খোলা অবস্থা থাকে। তা যখন অ্যাকচুয়ালি উদ্ভিদের দেহে ওই কে প্লাস অর্থাৎ পটাশিয়াম আয়নের পরিমাণ বেশি থাকে, তখনই পত্ররন্ধ্র খুলে যায়। আবার পরিমাণ কম বেশি হওয়ার জন্য পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। তা কিছু কিছু উদ্ভিদ আছে যারা দিনের বেলা বাষ্পমোচন ঘটায়, আবার কিছু উদ্ভিদ আছে রাত্রেকালীন অবস্থায় বাষ্পমোচন ঘটায়। তাদের ভিত্তিতে উদ্ভিদকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফটো অ্যাক্টিভ আর একটাকে বলা হয় স্কোটো অ্যাক্টিভ। তা ফটো মিনিস হচ্ছে আলো, একটা হচ্ছে ফটো অ্যাক্টিভ আর একটাকে বলা হচ্ছে স্কোটো। এই দু ধরনের, একটা হচ্ছে দিনের বেলা, একটা রাত্রিকালীন অবস্থা। তা সাধারণত ম্যাক্সিমাম উদ্ভিদই হচ্ছে দিনের বেলা, অর্থাৎ C3 উদ্ভিদ যারা হয়, সালোক সংশ্লেষ পড়ানোর সময় বলেছি, তারা কিন্তু ম্যাক্সিমামটা দিনের বেলায় কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া চলে এবং দিনের বেলায় তাদের বাষ্পমোচন ঘটে। কিন্তু স্কোটো অ্যাক্টিভ এরা দিনের বেলায় সালোক সংশ্লেষ ঘটালেও বাষ্পমোচনটা ঘটে কিন্তু বা গ্যাসীয় আদান প্রদান ঘটে কিন্তু রাত্রিবেলা অবস্থায়। যেমন ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, কারণ মরুভূমিতে জলের পরিমাণ এতটাই কম থাকে, দিনের বেলা যদি পত্ররন্ধ্র ওপেন হয়, তাহলে কিন্তু এই জল বেরিয়ে যেতে পারে, ফলে উদ্ভিদটা মারা যাবে বা উদ্ভিদের জল দেহ থেকে বেরিয়ে যাবে, উদ্ভিদের প্রয়োজনীয় জলের হ্রাস করবে, যে কারণে তারা দিনের বেলা এই বাষ্পমোচনটা ঘটায় না। তা যাই হোক, বাষ্পমোচন বলতে গেলে কয়েকটি সংজ্ঞা আমাদের কাছে গুরুত্বপূর্ণ চলে আসে। তা যাই হোক, তোমাদের একটা সক্রিয়তামূলক কাজে একটা বাষ্পমোচন সংক্রান্ত পরীক্ষা দিয়ে আছে, দেখবে যে একটা টবে নিয়ে তোমরা ছোটবেলাতেও করেছো, যে একটা টবে গাছ লাগিয়ে যদি মাটিটাকে আমরা পলিথিন দিয়ে ঢেকে দিই, দিয়ে যদি গোটা গাছটার সমেত একটা পলিথিন দিয়ে বেঁধে দেওয়া হয়, ঘন্টাখানেক রেখে দিলে, তাহলে দেখবো আমরা পলিথিনের গায়ে ছোটো ছোটো জলবিন্দু আকারে বাষ্প আকারে জল জমেছে। তাহলে এই জলটা এলো কোথা থেকে? না, উদ্ভিদের পাতা থেকে নিশ্চয়ই নির্গত হয়েছে, কারণ টবের মাটি দিয়ে বেরিয়ে আসতে পারবে না, তার কারণ সেখানে পলিথিন বাঁধা আছে। যে কারণে আমরা বুঝতেই পারি যে এটা পাতা থেকে নির্গত হয়েছে এবং সেই জল আকারে জমা হয়েছে পলিথিনের গায়ে। তো যাই হোক, এটা বাষ্পমোচন সংক্রান্ত। আর এখানে একটা কথা বলে দিই যে বাষ্পমোচনের হার নির্ণয়ের যন্ত্রের নাম হচ্ছে প্রোটোমিটার। তা প্রোটোমিটারের সাহায্যে কিন্তু আমরা কতটা পরিমাণ উদ্ভিদ বাষ্পমোচন ঘটাচ্ছে সেটা নির্ণয় করা যায়। যেটা হয়তো বইতে পাবে না, নোটসে তোমরা পাবে যে সেখানে গ্যানম একটা প্রোটোমিটার তৈরি করেছিলেন, এটাকে বলা হয় গ্যানমের প্রোটোমিটার, যার সাহায্যে বাষ্পমোচন হার নির্ণয় করা যায়। তাই এর সাথে রিলেটেড কিছু কথা আছে বাষ্পমোচনের সাথে সাথে, যেটা হচ্ছে উইল্টিং বা অবনমন। যে অনেক সময় দেখবো গ্রীষ্মকালে, যেমন এই সময়তে দেখবে যে দিনের বেলা উদ্ভিদ একদম নেতিয়ে পড়েছে বা অনেক সময় মারাও যায়। তাহলে অ্যাকচুয়ালি দিনের বেলা পত্ররন্ধ্র ওপেন থাকার কারণে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার সাথে সাথে উদ্ভিদরা কিন্তু অবনমিত হয়ে পড়ে। ফলে কি হচ্ছে, দেহ থেকে অতিরিক্ত জল বেরিয়ে যায় এবং উদ্ভিদরা মারা পড়ে। এই ঘটনাকে বলা হচ্ছে উইল্টিং বা অবনমন। আর আরেকটা ঘটনা হচ্ছে বাষ্পীভবন। তা বাষ্পমোচন তো একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় বাষ্পমোচন কিন্তু যে কোনো জলের উপরিতল থেকে ঘটে। তাই এটা কিন্তু একটা ভৌত প্রক্রিয়া। সেক্ষেত্রে কিন্তু যে কোনো জলাশয়ের ওপর থেকে বা জলের ওপর থেকে কিন্তু বাষ্পাকারে জল নির্গত হয়ে যাওয়াটাকে আমরা কিন্তু বলে থাকি বাষ্পমোচন। তো যাই হোক, এই বাষ্পমোচন আর বাষ্পীভবন আর বাষ্পমোচন, এটার মধ্যে তোমাদের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আকারে দুটো পয়েন্টস দেওয়া আছে, এটা মুখস্থ করে নেবে, এটা বলার কিছু নেই, নিচু ক্লাসেও পড়েছে। তা উদ্ভিদদের অ্যাকচুয়ালি
পত্রঅন্ধ্র যেখানে আছে সেখান দিয়ে তো বাষ্পমোচন ঘটবেই। তাহলে যে কারণে উদ্ভিদদের আর কোন কোন স্থান দিয়ে বাষ্পমোচন ঘটে সেটা আমরা দেখে নেব, এবং তার ভিত্তিতে বাষ্পমোচনকে কয় ভাগে ভাগ করা হয়েছে। তা বাষ্পমোচনকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পত্ররন্ধ্রীয় বা স্টোমাটাল, দ্বিতীয় নম্বরে বলা হয়েছে কিউটিকুলার, আর একটা হচ্ছে লেন্টিসেলিও। এই 3 প্রকারের বাষ্পমোচন দেখা যায়। তাহলে এক কথা হচ্ছে পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন বা স্টোমাটাল অর্থাৎ পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে। তা এই ধরনের বাষ্পমোচনের হারটাই সব থেকে বেশি। কিউটিকুলার অর্থাৎ দেহের বাইরে যে কিউটিকুলার আবরণ থাকে সেই কিউটিকুলারের মাধ্যমে বাষ্পমোচন, আর একটা হচ্ছে লেন্টিসেলের মাধ্যমে। তা লেন্টিসেলটা কি আর কিউটিকলটা কি? কিউটিকলটা হচ্ছে ত্বকের বাইরের আবরণ যার মাধ্যমে উদ্ভিদের জলীয় বাষ্পটা দেহের বাইরে থেকে বেরিয়ে যায়। লেন্টিসেলটা কি না, যখন উদ্ভিদ অপরিণত অবস্থায় ছিল তখন তাদের ত্বকের গায়ে যে পত্রান্নগুলো ছিল সব বুঝতে পারে না, এই ত্বকের গায়েতে পত্রান্নটা ছিল, কিন্তু উদ্ভিদটা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তাদের গৌণ বৃদ্ধি অর্থাৎ মোটা হওয়ার সাথে সাথে এই পত্রান্নগুলো দেহের ভিতরে প্রবেশ করে গেছে, ফলে এই অংশটা ছিন্ন অবস্থায় থাকে, ঠিক আছে, এবং এই পত্রান্নটা দেহের ভিতরে প্রবেশ করে যায়, তখন এটাকে বলা হয় লেন্টিসেল। এই লেন্টিসেলের মাধ্যমে কিন্তু উদ্ভিদের বাষ্পমোচন ঘটে থাকে, এই ধরনের বাষ্পমোচনকে বলা হচ্ছে লেন্টিসেলীয় বাষ্পমোচন, বা এটা অপর একটা নাম আছে মাসুর। আর কিউটিকুলার বাষ্পমোচনটাকে বলা হচ্ছে তাজ, ত্বক থেকে এসছে কথাটা, অর্থাৎ তাজ অর্থাৎ ত্বকের মাধ্যমে ঘটে। তা সাধারণত লেন্টিসেলের মাধ্যমে ঘটে 0.1% মোটে, আর কিউটিকলের মাধ্যমে ঘটে 5 থেকে 10%, আর 80 থেকে 90% ঘটে তোমার পত্ররন্ধ্রের মাধ্যমে। তা এই বাষ্পমোচন ঘটার জন্য কিছু শর্ত আছে। এই শর্তগুলো কি কি? অ্যাকচুয়ালি যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে কিন্তু বাষ্পমোচনের হার বৃদ্ধি পাবে, এবং দেখা গেছে আবার বেশি তাপমাত্রাতে আবার বাষ্পমোচনের হার কমে যায়। তাহলে সাধারণত 10 থেকে 25 ডিগ্রি তাপমাত্রায় বাষ্পমোচনের হার বেশি হয়, তার থেকে কম হলে বাষ্পমোচনের হার কমে যায়, আবার বেশি হয়ে গেলে বাষ্পমোচনের হার কমে যায়। বায়ুর আর্দ্রতা যদি বর্ষাকাল হয় বা বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তাহলে কী হবে, স্বাভাবিকভাবে জলীয় বাষ্প আকারে জল বেরিয়ে আসতে পারবে না, তাহলে বাষ্পমোচনের হার কম হবে। বায়ুর প্রবাহ যদি বেশি থাকে তাহলে কিন্তু বাষ্পমোচনের হার বেশি হবে। স্বাভাবিকভাবেই যেটা বাষ্পীভবনের ক্ষেত্রেও পড়েছে সে একই জিনিস, বায়ুর প্রবাহ বেশি থাকলে। আলোক, সাধারণত যে আলোকে উদ্ভিদের সালোক সংশ্লেষ ভালো হয় সেই আলোতে কিন্তু উদ্ভিদের বাষ্পমোচনের হার বেশি হয়, এবং আলো একদমই কমে গেলে কী হবে, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, ফলে বাষ্পমোচন ঘটবে না। আর পাতার গঠন বৈশিষ্ট্য, সাধারণত প্রবীণ পাতা অপেক্ষা নবীন পাতাতে বাষ্পমোচনের হার বেশি হয়, অর্থাৎ সেখানে কিন্তু পাতার বাষ্পমোচন বেশি ঘটবে, এবং পাতার কিউটিকল দ্বারা আবৃত থাকলে সেক্ষেত্রে বাষ্পমোচনের হার কম হয়। যেমন সুন্দরবন এলাকায় যে সকল ম্যানগ্রোভ অরণ্য আছে বা ক্যাকটাস যে সকল উদ্ভিদ আছে তাদের কিন্তু বাষ্পমোচনের হার কম হয়, কারণ কিউটিকলের আবরণ থাকার জন্য। আবার কিছু কিছু উদ্ভিদের পাতায় ঘন রোম থাকে, সেখানেও কিন্তু বাষ্পমোচনের হার কম হয় স্বাভাবিকভাবে। তাই বাষ্পমোচন বা পত্ররন্ধ্রের সংখ্যা বৃদ্ধি বা হ্রাস, তার জন্য বাষ্পমোচনের হার বৃদ্ধি ঘটে। তাই এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, এরপরে আসবো বাষ্পমোচনের তাৎপর্য। বাষ্পমোচনের তাৎপর্য অ্যাকচুয়ালি কি? বাষ্পমোচনের তাৎপর্য বলতে গেলে যে উদ্ভিদের বাষ্পমোচন হওয়াটা অত্যন্ত জরুরি। কেন জরুরি না, উদ্ভিদ যখনই মূলের মাধ্যমে জল গ্রহণ করে সেই জল উদ্ভিদের দেহে প্রবেশ করলো, তাহলে উদ্ভিদের দেহে জল প্রবেশ করার সাথে সাথে কী হবে, ওই জলের সাহায্যে উদ্ভিদ মাটি থেকে খনিজ লবণ খাদ্য ইত্যাদি গ্রহণ করে। কিন্তু যদি বাষ্পমোচন আর না ঘটে, প্রয়োজন যদি জল না লাগে, তাহলে এই খাদ্য আর নিতে পারে না। তাহলে প্রতি মুহূর্তে যখনই উদ্ভিদের পাতা দিয়ে বাষ্পমোচন বাষ্পাকারে জল বেরিয়ে যাবে তখনই কী হবে, উদ্ভিদ মাটি থেকে নতুন জল গ্রহণ করবে। তাহলে যত এটা ফ্লো চলতে থাকবে তত কী হবে, উদ্ভিদ মাটি থেকে খাদ্য সংগ্রহ করতে পারবে। কিন্তু যখনই এর পরিমাণটা বাষ্পমোচন হার বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু খাদ্য গ্রহণও বন্ধ হয়ে যায়। তাহলে যে কারণে বাষ্পমোচন অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য গ্রহণের ক্ষেত্রে। এছাড়া আর কি কি আছে, তাহলে অতিরিক্ত জল, উদ্ভিদের দেহে যদি অতিরিক্ত জল সালোক সংশ্লেষ প্রক্রিয়া যেটা উৎপন্ন হয় সেটা বেরিয়ে যায় বাষ্পমোচনের আকারে, এবং সালোক সংশ্লেষ শ্বসন প্রক্রিয়া সাহায্য করে, অর্থাৎ যখনই পত্ররন্ধ্র খুলবে তখনই কী হয়, গ্যাসীয় আদান প্রদান ঘটবে, কোষ থেকে কোষের মধ্যে খাদ্যের সরবরাহ ঘটবে, ঠিক আছে। আর
লবণ শোষণ যেগুলো বললাম, আর পাতার মধ্যে একটা অবিরাম জল সংবহন থাকলে কী হবে, জলের মাধ্যমে যাবতীয় এদের ঘটনাগুলো ঘটবে। আর সর্বোপরি যেটা ঘটবে কি না, রসের উৎসব প্রক্রিয়া। এক কথায় উদ্ভিদ মূল দ্বারা যে জল গ্রহণ করে পাতায় পৌঁছায়, এই টোটাল প্রক্রিয়াটাকে বলা হয় রসের উৎসব প্রক্রিয়া। তা আমরা পরের ক্লাসে এই রসের উৎসব প্রক্রিয়া নিয়ে আমরা জানবো, সেখানে অনেক মেকানিজম আছে। তার মাধ্যমে কিন্তু উদ্ভিদ এই টোটাল রসের উৎসব প্রক্রিয়াটাকে সংগঠিত করতে পারে। ক্ষতিকারক দিক কী সেটা এবার জানতে হবে, যে অ্যাকচুয়ালি বাষ্পমোচন হলে ক্ষতি কী হয়। তা আমরা একটু আগে বললাম কি উইল্টিং। উইল্টিং মানে অ্যাকচুয়ালি উদ্ভিদের অতিরিক্ত জল বেরিয়ে গেলে উদ্ভিদ মারা পড়তে পারে, এটাকে বলা হচ্ছে উইল্টিং বা অবনমন, যেটা গ্রীষ্মকালে উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে। শক্তি অপচয় ঘটে, অতিরিক্ত বাষ্পাকারে জল বেরিয়ে যাওয়া মানে সেখানে কী হচ্ছে, যখন সক্রিয় শোষণ হয়, যেখানে এটিপির ব্যবহার ঘটবে, সেক্ষেত্রে কিন্তু তাদের অতিরিক্ত শক্তির ব্যয় হয়। এছাড়াও জাঙ্গল উদ্ভিদদের ক্ষেত্রে বাষ্পমোচন ঘটে গেলে কী হবে, তারা অতিরিক্ত জল বেরিয়ে গেলে জল আর পাবে না তারা, ফলে যে পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়েছে, যে কারণে তাদের জল গ্রহণ করতে পারে না। পর্ণমোচী বৃক্ষদের ক্ষেত্রে পত্রমোচন মানে যেটা পত্রমোচন ঘটবে। আর বাষ্পমোচনের জন্য উপকারী ভূমিকা আর অপকারী ভূমিকা দুটি তো জানলে। তা এই জন্য বিজ্ঞানী কার্টিজ একটা কথা বলেছিলেন যে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়ারূপে অভিহিত করেন। তাই এটা একটা 3 নম্বরে কোশ্চেন পড়ে তোমাদের, যে বাষ্পমোচনকে আমরা প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলবো কেন। তা এই কোশ্চেনটাকে ব্যাখ্যা করতে গেলে কীভাবে করবে সেটা আমি বলে দিই। যে ফার্স্ট তাদের উপকারী দিক আলোচনা করবে, করার পরে অপকারী দিক আলোচনা করবে, এবং লাস্টে কনক্লুশনে বলবে যে বিজ্ঞানী কার্টিজের মতে বা এই কারণে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়ারূপে অভিহিত করা হয়। তাহলে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যে কারণে বাষ্পমোচনের গুরুত্বটা খুবই ইম্পর্টেন্ট, এবং এইভাবে এটা গুছিয়ে লিখতে হবে। তা আমি সেটা কী করে গুছিয়ে লিখতে হবে বলে দিলাম, তোমাদের বইতে সেভাবেই দেওয়া আছে দেখবে। আর বিজ্ঞানী কার্টিজ যেটা বলেছিলেন যে বাষ্পমোচন কীভাবে মানে কেন প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, তার ব্যাখ্যাটা দিচ্ছিলেন। তা যাই হোক, তোমাদের ফার্স্ট ক্লাস এটা এখান পর্যন্তই থাকছে। এর কোশ্চেন আমি দেওয়া আছে, বা সেইগুলো থেকে তোমরা রেডি করে নেবে। আর সেকেন্ড ক্লাসে আমরা উদ্ভিদের রসের উৎসব প্রক্রিয়া কীভাবে ঘটে এবং নিষ্ক্রিয় শোষণ সক্রিয় শোষণ কীভাবে ঘটবে সেটা নিয়ে আলোচনা করবো। তা ফার্স্ট ক্লাস তোমাদের এখান পর্যন্তই থাকছে।